রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। রঙিন মাছের যত্ন ও পরিচর্যা। ঢেঁড়স চাষের অভিজ্ঞতা। আখের লাল ডোরা রোগের নিয়ন্ত্রণ। গরমকালে যেসব সবজিগুলোর চাষ করা হয় তার মধ্যে ঢেঁড়স একটি। শীতের শেষ দিকে বা গরমের শুরুর দিকে এই সবজিটি যদি বাজারে আনা যায় তাহলে কৃষক বন্ধু বেশ ভালো লাভ পেয়ে থাকেন, কারণ এই সময় ঢেঁড়সের বাজার দর থাকে বেশ চড়া। নদিয়া জেলার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়া গ্রামের প্রগতিশীল চাষী নাজমুল শেখ এবছর গরমের ঢেঁড়স চাষ করেছেন। কৃষক বন্ধু ঢেঁড়স চাষে তার অভিজ্ঞতা বর্ণনা করলেন। আমি এই মুহূর্তে চাষ করেছি সেটা হচ্ছে ঢেঁড়স চাষ। এখন যেটা চলছে, প্রথমে আমার জমিটাকে আগাছা মুক্ত করতে হবে। আগাছা মুক্ত করে নিয়ে আমি চাষ দিয়ে রোটার দিয়ে চষে নিয়ে যত ছোট ছোট মাটি করা যায় মাটিটাকে আমি তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর সারিবদ্ধভাবে 1 বিঘ পর পর একটা করে গাছ, অর্থাৎ 18 ইঞ্চিতে 3টে করে গাছ বসবে। তা 1 বিঘে জমিতে আপনার প্রায় 15,000 মতো বীজ লাগবে। তা ওইটাকে সারিবদ্ধভাবে লাগানোর আগে বীজটাকেও একবার শোধন করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো রোগ জীবাণু না থাকে বীজটাতে। এটাকে লাগিয়ে দেওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আমার গাছটা বেরিয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে গাছটা বেরিয়ে যাওয়ার পর জমিতে যদি আবার আগাছা হয়, আগাছাটাকে কোনো রকম নষ্ট করে দিতে হবে। আর বীজটা লাগানোর পরেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জমিতে জল দিয়ে দিতে হবে, সেচ দিয়ে দিতে হবে। শুকনো জমিতে লাগিয়ে নিয়েও সেচ দেওয়া যায়, আবার জমি ভিজিয়ে নিয়ে জো করে নিয়েও লাগানো যায়। সব থেকে যেটা ভেন্ডিতে রোগ লাগে সেটা হচ্ছে সাদা মাছি লাগে বেশি, আর কুকড়া বলে একটা রোগ আছে, টুকরা যেটাকে বলছে, সেই কোকড়া লেগে যায়। তো এই দুটো যে কোকড়া যদি লেগে যায় গাছটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যে যাতে রোগটা লাগার আগেই সেটাকে যাতে না হয় সেই ধরনের আমরা কীটনাশক প্রয়োগ করে হোক বা জৈবিক প্রয়োগে হোক বা নিম তেল দিয়ে হোক, যেভাবেই হোক আমরা ওটাকে প্রতিরোধ করার চেষ্টা করব, যাতে আমার গাছটার রোগমুক্ত গাছ আমি তৈরি করতে পারি। আর যত রোগমুক্ত গাছ তৈরি করতে পারবো ফলন তত ভালো হবে। ভেন্ডি চাষে খুব সুন্দর লাভ রয়েছে, আর বিঘাতে প্রায় 20,000 টাকা, মানে একটা সিজনেই 20 থেকে 25,000 টাকা লাভ করা যাবে 1 বিঘা জমি থেকে, খরচা বাদ দিয়ে। আনুমানিক খরচ হচ্ছে আপনার বীজ লাগবে, আর ওই সেচের জন্য লাগবে 3টে সেচ দিতে হবে মোটামুটি একটা ভেন্ডির ইয়েতে। আর সেটা হচ্ছে সার লাগবে। এবার সারের ক্ষেত্রে কি আছে, ভেন্ডি চাষে হচ্ছে বেশি সার লাগে না, আর পুরো জমিটাতে ভেন্ডিতে সার দিতে হয় না। ভেন্ডির গোড়ায় মানে যতটুকু পরিমাণে আমার গাছটা, আমি দেখব আমার গাছটা কতটা হেলদি আছে বা কতটা স্বাস্থ্যকর আছে, কতটা রুগ্ন আছে, সেই রকম পরিমাণ বুঝে আমি আমার ভেন্ডির গোড়াতে সার দেবো। আর সারের ক্ষেত্রে কি হয়, ইউরিয়া সারের অতটা প্রয়োগ করা যায় না, তবে ইউরিয়া সার খুব সামান্য পরিমাণে লাগে না বললেই চলে। সবথেকে ভালো হয় যদি আমরা সুফলা দিয়ে চাষটা করি। যে কোনো সবজি চাষের ক্ষেত্রে সুফলাটা খুব ভালো, সঙ্গে যদি একটু অনুখাদ্য দেওয়া যায়। আর কীটনাশকটা বাদ দেবো, চেষ্টা করব যাতে আমরা নিম তেলেই সমস্ত রোগগুলোকে সারাতে পারি। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নিম তেলটাই বেশি ব্যবহার করি। আর যদি কোনো কারণে রোগের প্রকোপটা একটু বেশি হয়ে যায় তখন আমি কীটনাশকটা ব্যবহার করি। অঙ্কুরোদ্গম হওয়ার পর থেকে যখন মাটির উপরে চলে আসবে, 10 থেকে 12 দিন বয়স হয়ে যাবে, সেই সময় আমি খুব অল্প পরিমাণে জমিতে গাছ প্রতি মোটামুটি 5 গ্রাম এরকম পরিমাণে, খুব অল্প পরিমাণে খালি আমি সুফলাটা দেবো।
এবার গাছ প্রতি যদি আমি 5 গ্রাম করে দিই, যদি আমার জমিতে 15,000 চারা থাকে, তাহলে সেইভাবে হিসাব করে সারটা নিয়ে নিতে হবে আমাকে। আর আরেকবার যেটা দিতে হবে, গাছটা যখন মোটামুটি ওই 1.5 ফুট 2 ফুট হয়ে গেল, তখন একবার ওই সারটাকেই, মানে যে পরিমাণ সার 5 গ্রাম থেকে হয়তো আমি 7 গ্রাম করে দিলাম, 7 গ্রাম করে দিলাম। খালি গাছের চারিপাশটাতে দিয়ে দেবো। উদ্বৃত্ত জমি যেটা পড়ে থাকবে আমার ভেন্ডি গাছের জন্য, সেই ভেন্ডি জমির ভিতরে সেটাতে আমি দেবো না, খালি গাছের গোড়াতেই দেবো। এতে আমার সারের খরচটা অনেক কম হবে। গাছের গোড়ায় একবার মাটি দিয়ে দিতে হবে, যেরকম আলুতে মাটি দেওয়া হয়, তারপরে আপনার কপির জমিতে মাটি দেওয়া হয়, ওরকম যদি গাছের গোড়ায় মাটি দেওয়া হয় তাহলে গাছটা আরও ভালো হবে। যদি কোনো ঝড়ঝাপটা আসে তাতে গাছটা হেলে না যায়, পড়ে না যায়, যার জন্য গোড়ায় মাটি দিয়ে একটু গার্ড করে দিলে আরও ভালো হয়। এমনি প্লেন জমিতেও করা যায়, তবে মাটি দিয়ে গার্ড করলে আরও ভালো হয়। সাদামাছি, তারপরে বিভিন্ন শত্রু পোকা আছে যেগুলো ভেন্ডি গাছকে আক্রমণ করতে পারে। সাদামাছির জন্য কি করা যেতে পারে, একদম সরাসরি একটা ওই হলুদ ফাঁদ পাওয়া যায়, প্লাস্টিকের হলুদ রঙের একটা প্লাস্টিক নিয়ে তার উপরে আমি একটু গ্রিস দিয়ে দিলাম, যেটা গাড়ির গ্রিস পাওয়া যায়। গ্রিসটা দেওয়ার পর ওই ফাঁদটাকে যেরকম ফ্ল্যাগ টাঙায় জমিতে 2 পাশে খুঁটি দিয়ে মোটামুটি সেই ঝিকঝাক পদ্ধতিতে যদি আমি 1 বিঘা জমিতে লাগিয়ে দিই, তাহলে সাদামাছির প্রকোপটা কমে যায়। তা আমরা নিম তেলেই চাষ করি আর গোবর সারেই বেশি চাষাবাদ করি। তো আমরা দেখছি যে হিসাব মতো আমাদের খরচাও কম হচ্ছে, দমন করা যায়। মোটামুটি 1 বিঘা জমি থেকে 25 থেকে 30,000 থেকে, মানে 20 থেকে 30,000-এর মধ্যে ইনকাম করা যায় যদি সঠিকভাবে ভেন্ডিটা চাষ করা হয়। বীজ লাগানো থেকে একদম তোলা পর্যন্ত মোটামুটি আনুমানিক 5 থেকে 7,000 টাকা খরচ হয় 3 মাসে। ভেন্ডি অনেক জাতেরই পাওয়া যায়, তবে আমাদের এখানে যেটা হচ্ছে হাইব্রিড জাতের বীজটাই এখন লাগায়। এখন একটু বিরতির পর থাকছে রঙিন মাছের যত্ন ও পরিচর্যা। নিউজ ফ্ল্যাশ নিবেদন। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের রাজ্যের প্রগতিশীল চাষিরা এখন বাণিজ্যিকভাবে রঙিন মাছ পালন করছেন। রঙিন মাছের ভালো উৎপাদন পেতে হলে জল ও রঙিন মাছের যত্ন দরকার। তা না হলে অস্বাভাবিক পরিবেশে মাছের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটবে, এমনকি তার জন্য মাছ মারাও যেতে পারে। কিভাবে রঙিন মাছের যত্ন করা দরকার সে বিষয়ে জানালেন উত্তর 24 পরগনা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ অনিন্দ্য নায়ক। বাড়িতে যারা রঙিন মাছ চাষ করছেন, অ্যাকোয়ারিয়াম সেট আপ করে যারা চাষ করছেন, তার পরিচর্যার দিকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু এটা আমরা একটা কৃত্রিম উপায়, অর্থাৎ ট্যাঙ্ক সেট আপ করে নিয়ে অল গ্লাস, অর্থাৎ যারা সবই কাঁচের সেট আপ করে নিয়ে যখনই করছি, সেখানে কতগুলো বিষয় কিন্তু এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা মাছ যে পরিমাণ ট্যাঙ্কে রাখছেন সেটা একটা সবসময় খেয়াল রাখা উচিত, যে মাছ যেন কোনো মতেই বেশি পরিমাণে না রাখা হয়ে যায়। সবসময় যেন জলের স্তরটা যেন সবসময় ঠিক থাকে, অর্থাৎ জলের হাইটটা যেন সবসময় ঠিক থাকে। মাছকে খাবার দিচ্ছেন, খাবার খেয়ে কিন্তু মাছ কিন্তু সব পরিমাণ খাবার খাবে না, 30 থেকে 40% খাবার কিন্তু মাছ খায় না। আবার তার সঙ্গে সঙ্গে কিন্তু মাছের ফিকাল ম্যাটার, অর্থাৎ মাছ বর্জ্য পদার্থ এগুলো নির্গমন করে, সেটাও কিন্তু এগুলো ট্যাঙ্কের মধ্যে থাকে। তাই প্রতিদিন কিন্তু এগুলো যারা রঙিন মাছের রেখেছেন, পরিচর্যা করছেন, তাদের ক্ষেত্রে প্রতিদিন কিন্তু যে ওই ফিকাল ম্যাটার এবং হচ্ছে যে আনইটেন খাবার, যেগুলো খাবার খায়নি, সেই খাবারটা কিন্তু পরিষ্কার করে দেওয়া, সাইফনিং করে বের করে দেওয়া জরুরি কর্তব্য। খাবার যদি পড়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে গ্যাস ফর্মেশন হবে, অ্যামোনিয়া কন্টেন্ট বেড়ে যাবে জলে, তাহলে কিন্তু মাছ মরার চান্স খুব বেশি হয়ে যায় এবং মাছের গায়ে বিভিন্ন রকম ফাঙ্গাল এবং হচ্ছে ব্যাকটেরিয়াল রোগ কিন্তু এই সময় চলে আসে। তাই হচ্ছে প্রতিদিন সাইফন করে ওই নোংরাগুলো বার করে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে প্রতিদিন কিন্তু 10% করে জল এক্সচেঞ্জ করা, জলটাকে পাল্টালেন আবার জল দিলেন।
এর সঙ্গে সঙ্গে কিন্তু সব মাছ কিন্তু আমাদের সব রকম টেম্পারেচারে থাকে না, তাই প্রত্যেকটা অ্যাকোরিয়ামে কিন্তু সবসময় টেম্পারেচার মেনটেন করাটা খুব জরুরি। তাই থার্মোস্ট্যাট কিন্তু অতি অবশ্যই সবাই ব্যবহার করবেন, অর্থাৎ সেখানে যদি একটা মোটামুটি 25 থেকে 26 ডিগ্রি টেম্পারেচার যদি বেঁধে দেন তাহলে কিন্তু জলের টেম্পারেচারটা সবসময়ের জন্য ঠিক থাকে। মাছে যখন বিভিন্ন রকম যখন আর করে রোগ জ্বালা এগুলো চলে আসে সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক ক্ষেত্রে যখন মাছ কোথা থেকে আনবেন দিয়ে নিজের যখন আর করে জায়গাতে মাছ রাখছেন অতি অবশ্যই অক্সিজেন প্যাকেটিং করে মাছ আনছেন এবং সেই মাছকে কিন্তু আগে সিজনিং করবেন, অর্থাৎ আর করে অক্সিজেন প্যাকেটটা প্রথমেই খুলে দেবেন না, মাছ ছেড়ে দেবেন না, আগে আপনার যে জলে এনে রাখবেন সেই জলের মধ্যে অক্সিজেন প্যাকেট ফেলে রাখবেন, ফেলে রেখে আধ ঘন্টা 45 মিনিট পর কিন্তু মাছ ছাড়বেন এবং মাছ ছাড়ার সময় কিন্তু অতি অবশ্যই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের ধুয়ে কিন্তু মাছ ছাড়বেন, অর্থাৎ যে মাছ এনেছেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে অর্থাৎ 1 মগ জলে 1 চিমটে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে গুলে নিয়ে মাছকে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে আর করে ছাড়বেন। তাহলে কিন্তু যে জায়গা থেকে এসছে সেই জায়গা থেকে কিন্তু মাছ আর করে যদি কোনো রোগ বহন করে নিয়ে থাকে তাহলে 60 থেকে 70% রোগ কিন্তু ওখানে নিরাময় করা যাবে। যখনই আর করে মাছকে এনে রাখবেন সেই দিনের জন্য কিন্তু কোনো রকম খাবার দেবেন না, পরের দিন থেকে খাবার দেওয়া শুরু করবেন এবং সেই খাবারটা কিন্তু সবসময়ের জন্য যে সাইজের মাছ এনে রেখেছেন সেই সাইজ অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে, অর্থাৎ যদি বড় মাছ এনে রাখেন তাহলে হচ্ছে দানা খাবার দিলেন, যদি একবারে ছোটো মাছ এনে থাকেন তাহলে 0 ফিট 0.1 0.2 এরকম করে সাইজের খাবারগুলো কিন্তু মাউথ গ্যাপ অনুযায়ী খাবারগুলো কিন্তু দিতে হবে। এইবার মাছের কালার ডেভেলপমেন্ট সবথেকে ভালো হয় যে যদি আপনি হচ্ছে টিউবিফেক্স ব্যবহার করেন, অর্থাৎ কেঁচো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আর বলে অনেক ভালো থাকবে, তার মাছের কালারেশন ভালো থাকবে, মাছ সুস্থ স্বাভাবিক থাকবে। যে ট্যাঙ্কে জল রেখেছেন সেই জলটা যেন অতি অবশ্যই অনেক দিন থেকে 4-5 দিন যেন সিজনিং করা থাকে, তবে গিয়ে কিন্তু মাছ ছাড়বেন এবং কোনো রকম আয়রনযুক্ত জল কিন্তু ব্যবহার করবেন না। সেক্ষেত্রে সবথেকে ভালো হয় যদি আপনারা বায়োলজিক্যাল ফিল্টারের মাধ্যমে যদি জলটাকে পাস করিয়ে নিয়ে দেন এবং যাতে ওই জলে কিন্তু আয়রন ফ্রি থাকে, জলটা কিন্তু আগে টেস্ট করাবেন। কখনও ট্যাপ ওয়াটার জল ব্যবহার করবেন না, ট্যাপ ওয়াটারে ক্লোরিনেটেড জল থাকে, যেগুলো সাপ্লাই ওয়াটার থাকে তাতে ক্লোরিন থাকে, তাই সেই ক্লোরিনেটেড জল ব্যবহার করবেন না। সবসময় যেন অক্সিজেন আছে এরেটশন যেন থাকে এবং সেক্ষেত্রে স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু জলটা অনেক বেশি পরিষ্কার থাকবে এবং অক্সিজেনের মাত্রাটা সঠিক পরিমাণে থাকবে, মাছের কোনো রকম অসুবিধা হবে না। একটা লাভজনকভাবে চাষের জন্য যদি ট্যাঙ্ক তৈরি করে তাহলে 4 ফুট বা 5 ফুট লম্বা, 1.5 ফুট হাইট এবং হচ্ছে আর 2 ফুট চওড়া এরকম যদি আর ট্যাঙ্ক তৈরি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি আর কার্যকরী ভূমিকা থাকবে। তাতে একটা ট্যাঙ্কে মোটামুটি আপনি মাছ মোটামুটি 300 থেকে 400 পিস মতো মাছ রাখতে পারবেন, যাতে সুস্থ সবলভাবে থাকতে পারে। 2 প্রজাতি 3টে প্রজাতির মাছ একসঙ্গে রাখবেন না, একটা প্রজাতির মাছই একটা ট্যাঙ্কে রাখুন। যদি কখনো এরকম পরিস্থিতি তৈরি হয় যে 2টো মাছ রাখতে হচ্ছে তাহলে কম্পার্টেবিলিটি অনুযায়ী মাছ, এটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন, কোন মাছের সঙ্গে কম্পার্টেবল মানে সহাবস্থান করতে পারে সেটা জেনে নিয়ে তারপরে কিন্তু সেই মাছ আর এই জায়গাতে রাখুন। যেসব মাছ আমরা রঙিন মাছ চাষ করি লাভবান হতে পারবে চাষিরা, গাপ্পি, মলি, গোল্ডফিশ এগুলো চাষ করতেই পারেন। এছাড়া বিভিন্ন রকম হচ্ছে চিচলিট গ্রুপের মাছ, বিভিন্ন রকম মাছ আছে সেইগুলোও চাষ করতে পারেন, নিয়ন টেটটা চাষ করতে পারেন, অস্কার চাষ করতে পারেন, অ্যাঞ্জেল মাছ চাষ করতে পারেন, ফ্লাওয়ার হর্ন চাষ করতে পারেন, সেগুলো আর বলে চাষ করতে পারেন। গ্লাস ফিশ আমাদের যেটা একবারে পুকুরে পাওয়া যায় সেই মাছের কিন্তু ভালো বাজারে দাম আছে। মাছ চাষ করতে গেলে দেখবেন 60 থেকে 70% খরচই যাবে হচ্ছে আপনার খাবারে। খাবার সবসময় যেন দুবেলা দেবেন, সকালবেলা এবং বিকালবেলা। যে 1 ঘন্টার মধ্যে খাবার শেষ হয়ে যাচ্ছে তাহলে জানবেন যে বিকালবেলা খাবার দেওয়ার প্রয়োজন আছে। যদি দেখেন যে সকালবেলা খাবার দিচ্ছেন অথচ মাছ খাবার খাচ্ছে না তাহলে কোনো রকম সমস্যা আছে, বা জলের পরিবর্তন করতে হতে পারে, বা মাছের কোনো রকম দৈহিক সমস্যা আছে, এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। ব্রাইন সিম যদি আমরা দিতে পারি মাছের বাড়ন্ত ভালো হয়। ছোট যখন চারা মাছ একবারে ব্রিডিং করিয়েছেন সেই থেকে বাচ্চা নিয়ে এসছেন সেই বাচ্চাকে যদি খাবার খাওয়াতে তাহলে কিন্তু মাছ সুস্থ সবল থাকবে, কোনো রকম রোগ আসবে না। সব রকম মাছের সব রকম প্রজনন কিন্তু একই রকম নয়, বিভিন্ন রকম মাছ আছে যেগুলো এগ লেইং, কেউ এগ ডিপোজিটার, কেউ আছে একবারেই আর বলে বাচ্চা দেয়। প্রশিক্ষণ নিয়ে এক্সপার্টের মতামত নিয়ে তবে কিন্তু ব্রিডিং করান, তবে তাহলে কিন্তু ভালো সাকসেসফুল হয়ে দাঁড়াতে পারবে। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। পুরুলিয়া জেলার বাগমুন্ডি থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন রমেশ মাহাতো। তিনি চীনাবাদাম চাষ করেছেন এবং এখন তার জমিতে পাতায় দাগ রোগ দেখা দিয়েছে। চীনাবাদামের সবচেয়ে ক্ষতিকারক রোগটি হলো টিক্কা। ছত্রাকের 2টি প্রজাতি এই রোগ সৃষ্টি করে। একটিকে বলা হয় জলদি টিক্কা এবং অন্যটি নাভি টিক্কা। জলদি টিক্কা রোগে পাতায় প্রায় গোলাকার বাদামি রঙের দাগ দেখা যায়। এই দাগ 1 থেকে 10 মিলিমিটার ব্যাসের হয়ে থাকে। অন্যদিকে নাভি টিক্কা রোগের দাগগুলো গাঢ় বাদামি বা কালচে রঙের হয় এবং এগুলো জলদি টিক্কার চেয়ে আকারে ছোট হয়। কোনো জমিতে একই সঙ্গে 2 ধরনের ছত্রাকের দ্বারা সৃষ্টি করা রোগ দেখা দিতে পারে। এই ছত্রাকজনিত রোগটি প্রধানত মাটিবাহিত।
মাটিতে রোগাক্রান্ত ফসলের অবশেষের মধ্যে ছত্রাকটি বেঁচে থাকে। পরে বৃষ্টির জলের দ্বারা বা বাতাসের দ্বারা ছত্রাকটি গাছের পাতায় আক্রমণ করে। শস্য পর্যায়ে পরপর চীনাবাদাম চাষ করলে রোগ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার চেয়ে বেশি তাপমাত্রা এবং 70% বেশি আপেক্ষিক আর্দ্রতা রোগ বিস্তারের সহায়ক। মোটামুটিভাবে বীজ বোনার 3 থেকে 5 সপ্তাহের মধ্যে গাছের টিক্কা রোগের লক্ষণ দেখা দেয়। সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করলে 50% পর্যন্ত ফলন ক্ষতিগ্রস্ত হয়। রোগটি নিয়ন্ত্রণে সুসংগত ব্যবস্থা নিতে হবে। ফসল চক্রে চীনাবাদাম চাষ 2 বছর না করাই ভালো। রোগাক্রান্ত জমির ফসল উঠে যাওয়ার পরে সেই জমিতে শস্যের অবশেষ রাখা চলবে না। চীনাবাদাম চাষে সুসংগত উপায়ে গাছের খাদ্য যোগান দিতে হবে এবং সুসংগত উপায়ে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। এইসব ব্যবস্থাগুলো নেওয়ার পরেও যদি রোগের আক্রমণ দেখা যায় তাহলে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম এবং ভার্টিসিলিয়াম লেকানি 5 গ্রাম একসঙ্গে মিশিয়ে প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে উপকার পাওয়া যায়। রাসায়নিক উপায়ে টিক্কা রোগ দমন করতে এই ছত্রাকনাশকগুলো বেছে নেওয়া যেতে পারে। ক্লোরোথ্যালোনিল 2 গ্রাম বা বোনোমিল 1 গ্রাম অথবা কার্বেন্ডাজিম 1 গ্রাম বা টেবুকোনাজল 1.5 মিলিলিটার অথবা ডাইফেনোকোনাজল 1 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এখন আবার বিরতির পর থাকছে আখের লাল ডোরা রোগের নিয়ন্ত্রণ। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আখ একটি অর্থকরী ফসল, কিন্তু এখন অনেক স্বল্পমেয়াদী সবজি ও অন্যান্য ফসল চাষ বেশি লাভজনক হওয়ায় দীর্ঘমেয়াদী আখ চাষে কৃষকরা তেমন একটা আগ্রহ দেখাচ্ছেন না। তবে অল্প বিস্তর আখ আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় হয়ে থাকে। এইসব আখ রস হিসেবে বা কাঁচা খাওয়ার জন্যই ব্যবহার করা হয়। আখের জমিতে যেসব রোগ ও পোকার উপদ্রব দেখা যায় তার মধ্যে লাল ডোরা দাগ রোগ অন্যতম। এই রোগের লক্ষণ ও সুসংহত প্রতিকার নিয়ে জানাচ্ছেন বর্ধমান জেলার কালনা মহকুমার বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর পার্থ ঘোষ। আখ একটি অর্থকারী ফসল। অন্যান্য গতানুগতিক চাষের তুলনায় আখ চাষে লাভ বেশি হয়। বর্তমানে কৃষক বন্ধুরা আখ চাষের দিকে উৎসাহিত হয়ে পড়ছেন এবং যেহেতু আখ 1 বছর লাগালে এই বাগান থেকে প্রায় 3 বছর আখ পাওয়া যায় এবং এই আখের ক্ষেত্রে সাধারণভাবে পরিচর্যা বা চাষের খরচ অনেকটা কম হয়। কৃষক বন্ধু আখ চাষ করে একটা ভালো লাভের মুখ দেখে থাকে। আখ চাষের ক্ষেত্রে মেন যেটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে আখের রেড রট অফ সুগারকেন বা লাল পচা। এই রোগটা মারাত্মক একটা সমস্যা করে থাকে আখ চাষিদের ক্ষেত্রে। এই রোগের যদি আমরা লক্ষণ চিন্তা করে থাকি, প্রাথমিক অবস্থায় যেটা দেখা যায় আখের পাতার মধ্যে যে মাছশিরা থাকে সেখানে সাদা লাল ছোপ ছোপ লম্বাটে দাগ দেখা যায়। পরবর্তীকালে যেটা হয় এই আখের গাছটা পুরো লাল হয়ে যায় এবং আখের যদি আমরা কাণ্ডটায় দেখি সেক্ষেত্রে কাণ্ডটা কাটলে একটা টকটক গন্ধ পাওয়া যায় এবং কাণ্ডটা যদি চেরা হয় সেক্ষেত্রেও ভেতরে লম্বা লম্বা লাল সাদা দাগ দেখতে পাওয়া যায়। এই রোগটা যদি বেশি হয় সেক্ষেত্রে আখটা যেটা হয় সরু হয়ে যায় বা চুপসে যায়। পরবর্তীকালে আখটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং কৃষক বন্ধুরা এই আখ থেকে আর কোনো সেরকম লাভ পান না। ফলস্বরূপ একটা কৃষক বন্ধুরা আর্থিকভাবে ভালো ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এবং এই রোগটি যেহেতু ছত্রাক ঘটিত এবং এই রোগটি খুব দ্রুত বিস্তার করে থাকে। ফলস্বরূপ একটা বাগানে রেড রট অফ সুগারকেন বা লাল পচা দেখা গেলে খুব দ্রুত যদি দমন ব্যবস্থা অবলম্বন না করা যায় খুব দ্রুত কিন্তু রোগটা ছড়িয়ে পড়ে। এই রোগটা যদি আমরা প্রতিকারের কথা চিন্তা ভাবনা করি, প্রথমে জেনে নেওয়া ভালো রোগটা কিন্তু বীজবাহিত, অর্থাৎ বীজের মাধ্যমে কিন্তু রোগটা ছড়িয়ে থাকে। সেজন্য যখনই আমরা আখের নতুন বাগান করব, বীজটা সংগ্রহ করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। বীজটা সংগ্রহ করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে জমিতে আমার রেড রট অফ সুগারকেনের কোনো লক্ষণ নেই বা রেড রট অফ সুগারকেন হয়নি সেই বাগান থেকেই কিন্তু আমাকে বিচনটা সংগ্রহ করতে হবে। অন্যথায় কিন্তু এই রোগের লক্ষণটা খুব দ্রুত কিন্তু আমার ছড়িয়ে পড়বে।
এই রোগের আক্রমণ যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে রাসায়নিক ছত্রাকনাশকের কথা চিন্তা ভাবনা করতে হবে। রাসায়নিক ছত্রাকনাশক হিসাবে যদি প্রাথমিক হিসাবে আমরা কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করা যায়, অথবা প্লান্টোমাইসিন 10 লিটার জলে 1 গ্রাম স্প্রে করা যায়, তাহলেও কিন্তু আক্রমণ কিছুটা ঠেকিয়ে রাখা যাবে। কিন্তু সবচেয়ে ভালো হয় আমরা যদি পরিচর্যামূলক পদ্ধতির উপর যোগাযোগ দিই। পরিচর্যামূলক পদ্ধতি হিসাবে প্রথমেই যেটা দরকার, আখ গাছে আমার জল নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতে হবে। আখ গাছের ক্ষেত্রে আমরা সুসংহত উপায় অর্থাৎ মাটি পরীক্ষার ভিত্তিতে জৈব সার, জীবাণু সার এবং রাসায়নিক সার প্রয়োগের দিকে যোগ দিতে হবে। কৃষক বন্ধু সাধারণভাবে রাসায়নিক সার প্রয়োগের দিকে বেশি উৎসাহী হয়ে থাকেন, কিন্তু রাসায়নিক সারের সাথে সাথে জৈব সার এবং জীবাণু সার যদি কৃষক বন্ধু প্রয়োগ করে থাকেন, তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাবটা অনেকটাই করিয়ে আনা যায়। জলসেচটা নিয়মিতভাবে দিতে হবে এবং অতিরিক্ত জলসেচ এই রোগের প্রাদুর্ভাব বাড়িয়ে যায়। সেই জন্য আখ বাগানের ক্ষেত্রে প্রথম যেটা দরকার, আমাকে জল নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতে হবে। জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়া হয়, জমির জল ধারণ ক্ষমতা যেমন বাড়ায়, জমির ক্ষেত্রে আমার রোগের প্রাদুর্ভাবও অনেকটা কমিয়ে দেয়। আক্রমণ দেখা গেলে জমিতে যদি একটু পটাশ ঘটিত সার দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু রোগের বিস্তার অনেকটা কম হয়। এইভাবে যদি কৃষক বন্ধু পরিচর্যামূলক পদ্ধতিগুলো সঠিকভাবে অবলম্বন করতে পারে, এবং এর সাথে সাথে আক্রমণ দেখা গেলে আমাকে যেমন পুরনো গাছের পাতা যদি থাকে সেগুলোকে তুলে ফেলতে হবে, এবং গাছের গোড়াটা নিয়মিত পরিষ্কারের সাথে সাথে আখের যে শুকনো পাতাগুলো থাকবে সেগুলোকে কুড়িয়ে নিয়ে আমরা যদি কুড়িয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু রোগের বিস্তারটা অনেকটা আমরা কমিয়ে আনতে পারবো। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার। নিউজ ফ্ল্যাশ।